কি স্ত্রীদেহে একজোড়া বা দুটি। এটা কোথায় অবস্থিত? এটি অবস্থিত হচ্ছে উদরগহ্বরের নিম্নাংশে শ্রোণীগহ্বরে। এটি কিভাবে থাকে? ডিম্বাশয়টি শ্রোণীগহ্বরের পৃষ্ঠীয় প্রাচীরগাত্রের সঙ্গে মেসোভেরিয়াম পর্দার সাহায্যে যুক্ত থাকে। তাহলে আমরা ছবিতে আসি, তাহলে দেখতে পাবো। তো আমি কি এঁকেছি? পুরোটাই স্ত্রী জননতন্ত্র। স্ত্রী জননতন্ত্রের অন্তর্গত মুখ্য বা প্রাথমিক জননাঙ্গ কি? এই যে সবুজ রং দিয়ে যে এঁকেছি সেটা কি? ডিম্বাশয়। স্ত্রীদেহে আছে একজোড়া ডিম্বাশয়। তাহলে আমি এখানে লিখলাম ডিম্বাশয়। ডিম্বাশয়টা দেখতে অনেকটা আমন্ড বাদামের মতো। তার সঙ্গে কি যুক্ত আছে দেখো? তার সঙ্গে এই যে নালীর মতো অংশটা যুক্ত আছে দুদিকে, এটিও একজোড়া। এটাকে বলা হয় কি? ফ্যালোপিয়ান টিউব বা ফ্যালোপিয়ান নালী। ফ্যালোপিয়ান টিউব বা নালীটা কোথায় এসে মিলেছে? এই যে একটু চওড়া প্রশস্ত অংশ, এটাকে বলছি কি আমরা? জরায়ু। জরায়ু তিনটে অংশ, এটাকে বলছি ফান্ডাস, মাঝেরটাকে বলছি বডি, আর শেষ অংশটাকে বলছি আমরা কি? নেক বা সার্ভিক্স। তাহলে এটা আমি একটু লেভেলিং করে দিই। এই যে নালীর মতো দুদিকে যেটা চলে গেছে সেটা কি? ফ্যালোপিয়ান নালী। এর দৈর্ঘ্য কত? 10 থেকে 12 সেন্টিমিটার। ফ্যালোপিয়ান নালীর আবার দেখো গঠনটা, এখানটা হাতের আঙুলের মতো। আঙুলের মতো অংশ কি? ডিম্বাশয়টাকে বেষ্টন করে রেখেছে। সেই অংশটাকে আমরা কি বলি? আঙুলের মতো অংশটাকে বলবো আমরা ফিমব্রি। ফিমব্রি বয় রফর। এবং ফানেলের মতো অংশটা, হাত যদি এরকম, এটা একটু চওড়া তো ফানেল, ফানেল মতো অংশটাকে আমরা বলছি কি? এই যে এটা ফানেলের মতো অংশ, এটাকে আমরা বলছি কি? ইনফান্ডিবুলাম। ইনফান্ডিবুলাম। এবং ফানেল অংশের পরে আরেকটা যে চওড়া অংশ আছে, এই যে চওড়া বা স্থিত অংশ, সেটাকে বলছি অ্যাম্পুলা। অ্যাম্পুলা। ঠিক আছে? তাহলে বোঝা গেল ফানেলের মতো যে অংশটা সেটা হচ্ছে ইনফান্ডিবুলাম। আঙুলের মতো যে প্রবর্ধক, যেটাকে যে ডিম্বাশয়কে বেষ্টন করে রেখেছে, সেটা হচ্ছে ফিমব্রি। আর ইনফান্ডিবুলামের পরের যে স্থিত অংশটা সেটা হচ্ছে কি? অ্যাম্পুলা। এদিকেও তাই, দুদিকে আর লেভেলিং করলাম না। তারপরে কি আছে? তারপর যে ফ্যালোপিয়ান নালীটা কোথায় গিয়ে যুক্ত হয়েছে বললাম? এই পুরো অংশটা, এই চওড়া পুরো অংশটা ত্রিকোণাকার, এটা কি? জরায়ু। জরায়ু। জরায়ুর তিনটে অংশ বলেছি। উপরের দিকটা হচ্ছে ফান্ডাস, চওড়া অংশটা। মাঝেরটা হচ্ছে বডি, এখানটা লিখলাম বডি। আর এই নিচের অংশটা কি? নেক। নেক বা সার্ভিক্স। সার্ভিক্স কেন বলছি? মহিলাদের দেখবে অনেক সময় সার্ভাইকাল ক্যান্সার হয়, ঠিক এই অংশটায় ক্যান্সারটা হয়, সেজন্য সার্ভিক্স কথাটা বলে রাখা। তাহলে এটা জরায়ু ভাগ করলাম। এবার দেখো এই ডিম্বাশয়টাকে কি বললাম? যে শ্রোণীগহ্বরে পৃষ্ঠীয় প্রাচীরগাত্রের সঙ্গে একটা পর্দা দ্বারা যুক্ত থাকে, নাহলে তো ঝুলে থাকে। সেটাকে আমরা কি বলেছি? মেসোভেরিয়াম। তাহলে এটাকে দেখাবো কিভাবে? দেখাবার তো সেরকম কোনো উপায় নেই, তাও একটু বললাম যে এইরকম ভাবে শ্রোণীগহ্বরের দেয়ালের সঙ্গে যুক্ত আছে। এটা ধরে নাও মেসোভেরিয়াম। আরেকটা কি? এই যে ব্লু কালারের যেটা, সেটা কি? সেটা হচ্ছে ডিম্বাশয়টাকে জরায়ুর সঙ্গে আটকে রেখেছে। এটা হচ্ছে ডিম্বাশয় লিগামেন্ট। ডিম্বাশয় লিগামেন্ট।
নেক বা সার্বিক অংশের পরে যে গঠনটা তোমরা দেখতে পাচ্ছ সেটাকে আমরা বলি কি যোনি। এটা হচ্ছে যোনি। যোনিটা বাইরে উন্মুক্ত হয়েছে, ওরা উন্মুক্ত হয়েছে ছিদ্রের মাধ্যমে, যোনি ছিদ্র বলছি। যোনি ছিদ্রের কাছে একটা পাতলা পর্দা, এই পর্দাটাকে বলবো, পর্দাটাকে এইভাবে দেখাচ্ছি, দূরে নিয়ে যাচ্ছি, হাইমেন। ঠিক আছে, এই ছবিতে যেটুকু গৌণ জননাঙ্গগুলো দেখা যাচ্ছে সেগুলোই শুধু বললাম, এর সঙ্গে আরো অনেক আছে গৌণ জননাঙ্গ এবং অনেক গ্রন্থিও যুক্ত আছে, সেগুলোর ডিটেলসে আর গেলাম না, যেহেতু আমাদের পাঠ্যের বিষয় কি ডিম্বাশয়। তাহলে সরাসরি ডিম্বাশয় চলে যাচ্ছে। ডিম্বাশয়, ডিম্বাশয় দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য প্রতিটি ডিম্বাশয় 3 থেকে প্রায় লিখে দিন 3 থেকে 4 সেন্টিমিটার। প্রস্থ 1.5 থেকে 2 সেন্টিমিটার। ওজন কত? ওজন দুটি ডিম্বাশয়ে 4 থেকে 8 গ্রাম। ঠিক আছে, আর আকার আকৃতি বললে কি বলবো, কিরকম দেখতে বললাম? আকার আকৃতি আমন্ড বাদামের মতো, আমন্ড বাদামের মতো। অবস্থানটা কি? অবস্থানটা এবার বলি। উদর গহ্বরের নিম্নাংশে শ্রোণী গহ্বর, উদর গহ্বরের নিম্নাংশে শ্রোণী গহ্বর। ঠিক আছে, তাহলে এবার আমরা পড়ব এর ওজন, এর দৈর্ঘ্য, প্রস্থ, অবস্থান, আকৃতি, এগুলো আমরা পড়ব। এবার পড়ব কি, যে ডিম্বাশয়ের কাজটা কি। ডিম্বাশয়ের প্রধান কাজ হলো কি, ডিম্বাণু বা স্ত্রী জনন কোষ। আগের দিন আমরা যেমন পড়ছিলাম শুক্রাশয়ের প্রধান কাজ হলো কি, জনন কোষ কি, সেটা শুক্রাণু। আর ডিম্বাশয়ের কাজ হলো স্ত্রী জনন কোষ বা ডিম্বাণু উৎপাদন করা। এখন দেখো কি হয়, এই ডিম্বাশয়টা একটু বড় করে আঁকছি, আমন্ড বাদামের মতো বলেছি, বা একটু এইভাবে আঁকছি। ডিম্বাশয়ের দুটো স্তর আছে পর্দা, একটা কি, বাড়িটা হচ্ছে কি জার্মিনাল এপিথেলিয়াম। জার্মিনাল এপিথেলিয়াম, এটা এক স্তর বিশিষ্ট ঘনকাকার আবরণী কলা। তার ভেতরের পর্দাটা হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। টিউনিকা অ্যালবুজিনিয়া, এটা আমরা ডিম্বাশয়ের অন্তর্গঠনটা দেখছি। এই জার্মিনাল এপিথেলিয়াম থেকে তৈরি হয় স্ত্রী দেহের আদি জনন কোষ। সেই আদি জনন কোষটাই পরবর্তীকালে ডিম্বাণু তৈরি করে। এবার জার্মিনাল এপিথেলিয়াম থেকে যে আদি জনন কোষটা তৈরি হয় সেটা কিন্তু ভ্রূণ অবস্থায়, শিশুকন্যার ভ্রূণ অবস্থায় তৈরি হতে থাকে
বা তৈরি হয়ে থাকে, সেটা বয়ঃসন্ধিকালে তখনই সেকেন্ডারি ওসাইট বা ডিম্বাণুতে পরিণত হয়। সেই আদি জননকোষ থেকে ডিম্বাণু বা সেকেন্ডারি ওসাইট বা গৌণ ওসাইট তৈরি হয়। কিন্তু প্রাইমারি ওসাইট জার্মিনাল এপিথেলিয়াম থেকে তৈরি হয় শিশুকন্যার ভ্রূণ অবস্থা থেকে, অর্থাৎ কি জন্মের আগে থেকে। পুরুষদের থেকে কিন্তু সেটা হয় না, পুরুষদের থেকে বয়ঃসন্ধিকালের পরেই শুক্রাণু উৎপাদন হয়। এটাও বয়ঃসন্ধিকালে ডিম্বাণু উৎপাদন হয়, কিন্তু প্রাইমারি যেটা আদি জননকোষ সেটা কিন্তু ভ্রূণ অবস্থা থেকেই তৈরি হয়ে থাকে, কিন্তু ডিম্বাণু উৎপাদন হয় না, প্রাথমিক বা আদি জননকোষ হিসেবে থেকে যায়, রয়ে যায়। এখন দেখো, জার্মিনাল এপিথেলিয়াম থেকে বললাম আদি জননকোষ তৈরি হবে, সেখান থেকে তৈরি হবে কি ডিম্বাণু। এখন আমি এখানে একটু ছোট করে আঁকছি, যতটা সহজ করে আঁকা যায়, কারণ আমাদের মানব জনন পড়ার বিষয় নয়, ডিম্বাশয় পড়ার বিষয়। তাহলে এখানে আমি আঁকলাম, এখানে তাহলে আমরা কি আদি জননকোষ বা সেটাকে বলছে কি উগনিয়া। উগনিয়াটা কিভাবে তৈরি হয়? জার্মিনাল এপিথেলিয়ামের যে কোষগুলো আছে সেগুলো কোষ বিভাজিত হতে হতে এর মধ্যে দিয়ে ঢুকে আসে এর মধ্যে। এখন এর মধ্যে কি আছে সেটা আগে বলে নিই। এই যে দুটো স্তর আছে, তার মধ্যে যা আছে সেটাকে একসাথে বলছে কি ধাত্র, একসাথে আমরা বলবো কি ধাত্র বা ম্যাট্রিক্স। ঠিক আছে, ধাত্রের বা দুটো অংশ, একটা এই বাইরের দিকে ধরে নাও, এই টিউনিটা অ্যালবিজিনিয়া স্তরের কাছে, সেটাকে আমরা বলবো কি কর্টেক্স। আর মাঝখানেরটা কি মেডালা। এই কর্টেক্স আর মেডালা দুটো মিলিয়েই হবে ধাত্র, সেই জন্য ধাত্রটাকে আমি একটু দূরে নিচ্ছি, এটাকে না এরকম করে একেবারে এই দুটোকে বললাম ধাত্র। ঠিক আছে, এর মধ্যে যা কিছু আছে সবই ধাত্র। ধাত্রটাকে দুটো ভাগে ভাগ করলাম, বাইরের অংশটা কর্টেক্স, ভেতরটা মেডালা। কর্টেক্স অঞ্চলে কি থাকবে? ডিম্বথলি, যার মধ্যে কি থাকবে ওই যে বললাম উগনিয়া থেকে বা আদি জননকোষ থেকে তৈরি, পরপরভাবে তৈরি হয়। প্রথমে আদি জননকোষ থেকে তৈরি হবে কি প্রাইমারি ওসাইট, সেকেন্ডারি ওসাইট, তারপরে ডিম্বাণু। এখন আমি যে জার্মিনাল এপিথেলিয়াম থেকে ধরো প্রাইমারি ওসাইট তৈরি হয়েছে, এর চারপাশে অনেক কোষ থাকবে, সেগুলোকে বলবো ফলিকিউলার সেল। এবং আমি সব কিছু লেবেলিং করবো না, যেহেতু এটা ডিটেলসে তোমাদের সিলেবাসে নেই, জাস্ট বোঝাবার জন্য বলছি। এই যে চারদিকে যে সেল সেটাকে বলছি ফলিকুলার সেল। মাঝখানের কোষ আছে যেটা, সেটা হচ্ছে বড় হয়ে গেছে এবং এই চারপাশের কোষগুলো সংখ্যায় বৃদ্ধি পেয়েছে কিন্তু বড় হয়নি। এটা হচ্ছে প্রাইমারি ওসাইট, যেটা তৈরি হয়েছে কি জার্মিনাল এপিথেলিয়াম থেকে। তারপরে তৈরি হবে কি সেকেন্ডারি ওসাইট। সেকেন্ডারি ওসাইট, এখানে একটু কোষ থাকবে যেগুলো এই কোষটাকে ধরে রাখবে। প্রত্যেকের লেভেলিং আমি করছি না, ইচ্ছা করেই করছি না, জটিল হয়ে যাবে। শুধু এটা লিখলাম প্রাইমারি ওসাইট, তোমরা মনেও রাখতে পারবে না। প্রাইমারি ওসাইট, এটা কি সেকেন্ডারি ওসাইট। সেকেন্ডারি ওসাইট এর কিন্তু অনেকগুলো পর্যায় আছে, সবগুলো আমি আঁকলাম না, আবার বলছি সোজা করে বোঝাবার জন্য যে কিভাবে ডিম্বাণুটা তৈরি হচ্ছে। জার্মিনাল এপিথেলিয়াম থেকে এগুলো তৈরি হচ্ছে, প্রাইমারি ওসাইট, সেকেন্ডারি ওসাইট। সেকেন্ডারি ওসাইট হচ্ছে কি সেকেন্ডারি ওসাইট, সেকেন্ডারি ওসাইট এটা। আর এই যে পুরো গঠনটাকে বলছে গ্রাফিয়ান ফলিকেল। গ্রাফিয়ান
ফলিকল। এই পুরো গঠনটা হচ্ছে গ্রাফিয়ান ফলিকল, আর মাঝখানের সেলটা হচ্ছে সেকেন্ডারি উসাইট। সেকেন্ডারি উসাইট বেরিয়ে যাচ্ছে। বাকি যে গঠনটা, যে এখানে একটা গহ্বর আছে এবং চারদিকে সেলের লেয়ার, এই যে সেলের লেয়ারটা সেটা এই যে এরকম হয়ে যাচ্ছে। এটা পরবর্তীকালে তৈরি করে কি, তখন গহ্বরটা বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে তৈরি করে কি, পিত গ্রন্থি। এইখানটা লিখলে তোমরা আবার হাতের সঙ্গে একটা অসুবিধা নেই, পিত গ্রন্থি। ঠিক আছে, এই যে সেকেন্ডারি উসাইটটা বেরিয়ে এলো, এই বেরিয়ে আসাকে বলছে কি, ওভিউলেশন। ওভিউলেশন এটাকে বলছে কি, ও এখানে জায়গা হচ্ছে না, এদিকে লিখে দিলাম ওভিউলেশন। কি গ্রাফিয়ান ফলিকল থেকে, শুনে না, গ্রাফিয়ান ফলিকল থেকে যখন সেকেন্ডারি উসাইটটা বেরিয়ে আসছে তখন সেই ঘটনাটাকে বলছি কি, ওভিউলেশন। আর বেরিয়ে আসার পরে এই যে আরেকটা স্ট্রাকচার তৈরি হচ্ছে, এটা পরে এই একটা পর্যায়ে, তারপরে এইটাকে বলছি পিত গ্রন্থি। যখন এই যে সেকেন্ডারি উসাইটটা বেরিয়ে এলো, তখন বেরিয়ে কোথায় যাবে, সে ডিম্বাশয় ভেদ করে উদরগহ্বরে পড়বে এবং এই ফ্যালোপিয়ান টিউবে ফিম্বরি দ্বারা গৃহীত হবে। গৃহীত হয়ে কি হবে, ফ্যালোপিয়ান টিউব হয়ে কোথায় চলে আসবে, এই যে সেকেন্ডারি উসাইটটা তৈরি হলো, এই কি হলো, ডিম্বাশয় থেকে ভেদ করলো, ভেদ করলে কোথায় চলে আসবে, উদরগহ্বরে পড়বে এবং এই ফ্যালোপিয়ান নালী দ্বারা গৃহীত হবে। গৃহীত হয়ে কোথায় চলে আসবে, অ্যাম্পুলা। অ্যাম্পুলা হয়ে এই নালী হয়ে চলে আসবে জরায়ু, জরায়ু হয়ে বেরিয়ে যোনিপথে, যোনিছিদ্রতে বেরিয়ে যাবে। কখন, যখন এই সেকেন্ডারি উসাইটটা কোনো শুক্রাণুর সংস্পর্শে আসবে না এবং বেরিয়ে যাবে রক্তক্ষরণের মাধ্যমে। সেটাকে আমরা কি বলি, রজস্রাব, যেটাকে মাসিকে বলো তোমরা চলতি কথা। তাহলে এটা কখন হয়, বয়ঃসন্ধিকালের পরে। বয়ঃসন্ধিকালের আগে পর্যন্ত এই প্রাইমারি উসাইট হয়ে রয়ে যায়। সেই কন্যা সন্তানের ভ্রূণ থেকে তৈরি হয়েছিল, বয়ঃসন্ধিকালের আগে পর্যন্ত প্রাইমারি উসাইট হয়ে রয়ে গেছে। বয়ঃসন্ধিকালের পরে সেই প্রাইমারি উসাইট থেকে প্রত্যেক মাসে এই ডিম্বাশয় থেকে একটা, তার পরের মাসে পর্যায়ক্রমিকভাবে এই ডিম্বাশয়টা আর একটা গ্রাফিয়ান ফলিকল তৈরি হবে এবং সেকেন্ডারি উসাইট তৈরি হবে। মাসে মাসে একটা করে এই ডিম্বাশয় এই মাসে, তার পরের মাসে এটা। তাহলে বছরে বিজ্ঞানীরা হিসেব করে দেখেছেন যে এটা বছরে 13টা, 12 মাস কিন্তু 13টা, কারণ সাইকেলটা হচ্ছে 28 দিনে। 13টা মোট সেকেন্ডারি উসাইট তৈরি হয়। কিন্তু সেকেন্ডারি উসাইট কিন্তু ডিম্বাণু নয়। সেকেন্ডারি উসাইট যদি শুক্রাণুর সংস্পর্শে আসে তাহলে সেটা ডিম্বাণুতে তখন পরিণত হয়। তাহলে কি হলো, এই সেকেন্ডারি উসাইটটা বেরিয়ে গেল ডিম্বাশয় থেকে, একে আমরা কি বলবো, ওভিউলেশন। গ্রাফিয়ান ফলিকল থেকে বেরোনোটাকেই বলছি, সেকেন্ডারি উসাইটকে বলছি ওভিউলেশন। এবার কি হবে, বেরিয়ে গিয়ে উদরগহ্বরে পড়বে এবং ফ্যালোপিয়ান নালী দ্বারা গৃহীত হয়ে যদি তখন শুক্রাণুর সংস্পর্শে আসে তাহলে এই অ্যাম্পুলা অংশে ফার্টিলাইজেশন বা নিষেক হবে। ঠিক আছে, যদি না হয় তাহলে এর মাধ্যমে আসবে জরায়ু, জরায়ুর মাধ্যমে যোনিপথের মাধ্যমে রক্তক্ষরণের মাধ্যমে বেরিয়ে যাবে সেই সেকেন্ডারি উসাইট, যেটা মাসে মাসে হয় বয়ঃসন্ধিকাল পর থেকে। এখন যদি সেই সেকেন্ডারি উসাইটটা বেরিয়ে যায়, নিষেক্রিয়া না হয়, তাহলে পিতগ্রন্থিটাও নষ্ট হতে থাকবে, সেও ধ্বংসপ্রাপ্ত হবে। কিন্তু যদি এই সেকেন্ডারি উসাইটটা শুক্রাণু যারা নিষিক্ত হয় এই অ্যাম্পুলা অংশে, নিষিক্ত হওয়ার পরে সে কোথায় চলে যায়, জরায়ুতে। জরায়ুতেই আসলে রোপণ ক্রিয়া সম্পন্ন হয়, এখানেই বেবিটা বাড়তে থাকে জন্মের আগে পর্যন্ত। তখন কি হয়,
হৃদগ্রন্থিটা থেকে যায়, কার্যকারিতা বজায় রাখে এবং এই হৃদগ্রন্থিটা একটা অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে এবং এখান থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরিত হয়। রজত চক্রের শেষ পর্যন্ত এখান থেকে হরমোন ক্ষরিত হয়, কিন্তু যদি শুক্রাণুটা নিষিক্ত হয় তাহলে এ থেকে যায়। আর যদি দেখো রজত চক্রের শেষ পর্যন্ত এখানে শুক্রাণুটা নিষিক্ত হলো না, তাহলে এ ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। তাহলে কি বলা হলো যে সেকেন্ডারি উসাইটটা ডিম্বাশয় থেকে বেরিয়ে যাওয়াটাকে বলছে ওভিউলেশন, এবং এ সেই ফ্যালোপিয়ান নালী জরায়ু এবং যোনি হয়ে বাইরে বেরিয়ে গেল। কখন? রজত চক্রের শেষের দিকে। রজত চক্র এখন কি? বয়ঃসন্ধিকাল থেকে, বয়ঃসন্ধিকাল কত বছর? সাধারণত 10 থেকে 14 বছর, অনেক সময় কারো পরেও হয়, পরে আগে হয়। সেই জন্য আমি আগের বারে বলেছিলাম 18-19 বয়স পর্যন্ত, অনেকের দেরি হয়, সেটা কম। যাই হোক, বয়ঃসন্ধিকাল থেকে মেনোপজ, অর্থাৎ যখন আর ডিম্বাণু বা সেকেন্ডারি ওসাইট তৈরি হচ্ছে না, সেই সময় পর্যন্ত স্ত্রীদেহের জননতন্ত্রে যে ক্রমিক এবং চক্রাকার পরিবর্তন ঘটে প্রত্যেক মাসে মাসে, সেটাকে আমরা বলছি কি? রজত চক্র। এবং এই সময়ের শেষের দিকে যে রক্তক্ষরণটা হয় সেটাকে আমরা বলবো কি? রজস্রাব। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে ডিম্বাশয়ে কিভাবে সেকেন্ডারি ওসাইট তৈরি হলো। সেকেন্ডারি ওসাইট পর্যন্তই ডিম্বাশয় তৈরি হবে, তারপরে সে গিয়ে পৌঁছবে কি বললাম? ফ্যালোপিয়ান টিউবে। এবং এখানে যখন শুক্রাণু সংস্পর্শে যদি আসে তখনই এই সেকেন্ডারি ওসাইট থেকে ডিম্বাণু তৈরি হবে, না হলে ওই সেকেন্ডারি ওসাইট হিসেবেই সে দেহের বাইরে বেরিয়ে যাবে। ঠিক আছে, কি বললাম? মাসে মাসে এই ডিম্বাশয় থেকে একটা, পরের মাসে এই ডিম্বাশয় থেকে একটা প্রাইমারি ওসাইট সেকেন্ডারি ওসাইটে পরিণত হয়। তাহলে বছরে যদি 13টা হয়, তাহলে মানুষের বয়ঃসন্ধিকাল থেকে মেনোপজ পর্যন্ত কত বছর হিসেব করো? মেনোপজ হচ্ছে 45 থেকে 50 বছরের মহিলা, তারপরে আর তাদের এই রজতচক্র হয় না, সেকেন্ডারি ওসাইট তৈরি হয় না। তাহলে ওই বছরটা হিসাব করে দেখো কত বছর হলো। সেই বছরের সঙ্গে 13 গুণ করলে যতগুলো হবে, যত সংখ্যা হবে, সেই সংখ্যায় ডিম্বাণু একটা মহিলা বা যৌন জীবনকালে তৈরি। তাহলে আমি এখন পড়ালাম কিভাবে ডিম্বাণুটা বা সেকেন্ডারি ওসাইট তৈরি হলো। এবার পড়াবো যে ডিম্বাশয়ের কাজ কি। আচ্ছা, তার আগে বলে নিই যে কর্টেক্স অঞ্চল এবং মেডালা অঞ্চল তো বললাম। তা কর্টেক্সে কি থাকলে আমরা দেখলাম এইসব ফলিকুলার সেলগুলো কর্টেক্সে থাকবে, হৃদগ্রন্থি থাকবে, এইভাবে থাকবে। এখন আমি যে পরপর দেখেছি, পরপর তো হচ্ছে না। এই জায়গাতেই প্রাইমারি ওসাইটটা আবার সেকেন্ডারি ওসাইট এইভাবে তৈরি হয়ে আবার এ বেরিয়ে যাচ্ছে। ধরো এখান থেকেই বেরিয়ে গেল, গিয়ে এখান থেকে এই ফ্যালোপিয়ান টিউব দ্বারা গৃহীত হলো। এবং কীভাবে পরপর ঘটে সেই জন্য আমি পরপর একে দেখালাম। এখন এখানে কি থাকে? মেডালা অংশে। মেডালা অংশে থাকে কি? শিরা, ধমনী, এটা শিরা, লালটা ধমনী। আর কি থাকবে? স্নায়ু থাকবে, লসিকা ভাব থাকবে, কিছু পেশি থাকবে।